বাতের সমস্যাটা খুব বেশি আকারে দেখা দেবে এবং হয়তোবা গরমকালের সময় বাতটা খুব বেশি কম ছিল। বর্তমান সময়ে অধিক পরিমাণে বাতের ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসতেছে। ঠিক এই সকল রোগীদের ক্ষেত্রগুলোতে আমরা মানে লক্ষণ অনুসারে সেটা ফিজিক্যাল বলেন, মেন্টাল বলেন কিংবা জেনারেটিক্স যেগুলো আছে সে লক্ষণ অনুসারে এই মেডিসিন গুলোও কিন্তু কাজে লাগাতে পারি। যদি কিনা আমরা সম্মুখ লক্ষণ পাই। তো আমি পার্সোনালি যে সকল অ্যাকাটিয়া রেসিনোসা অর্থাৎ আপনার সিমিসিফিউগা এই মেডিসিন গুলো কিন্তু এই লক্ষণগুলোর উপরে ডিপেন্ড করি বেশি। সর্বোচ্চ সবচেয়ে বেশি ডিপেন্ড করি এই সকল লক্ষণগুলোর উপরে। আরো একটা জিনিস সেটা হচ্ছে যখন কাফটা হয় বিশেষ করে আপনার ড্রাই কাফ এই রাত্রিকালীন সময়ে অর্থাৎ রাত্রিকালীন সময়ে যে সকল মানুষের ড্রাই কাফ হয় খুব বেশি অ্যাগ্রাভেশন থাকে, এত বেশি রাত্রিকালীন অ্যাগ্রাভেশন থাকে যে সে মানে কাশতে কাশতে বুকে হাত দিয়ে বিশেষ করে ব্রায় নেওয়ার মতো কিংবা বুকের ভিতরে একদম যেতে ফেলে মনে হচ্ছে যে বুক এবং পিঠ দিয়ে একটা চাপ দিয়ে ধরতেছে। এই ধরনের লক্ষণগুলো কিন্তু রোগীর ভিতরে পাওয়া যায় যেটা ranunculus valve কিংবা হচ্ছে আপনার ক্যাকটাস গ্রান্ডি অনেক সময় বুকের ভিতরে একদম পুরো একটা ঘুষি মারলে যেমন হয় ও এই ধরনের পুশ করার মতো একটা ব্যথা থাকে। ঠিক অ্যাকাটিয়া স্পাইক এই রেসিমোসার ক্ষেত্রেও কিংবা অ্যাকাটিয়া স্পাইকেটার ক্ষেত্রেও এ ধরনের লক্ষণগুলো পাওয়া যায়। তবে বাত প্রধান হইতে হবে। এই অ্যাকাটিয়া রেসিমোসার রোগীদের কাশি যাদের দেখবেন যে রাত্রে বৃদ্ধি হচ্ছে এবং বুকের ভিতরে খুব বেশি একটা মানে চেপে ধরার মতো, খুব বেশি চেপে ধরার মতো একটা ব্যথা অনুভব করতেছে। এ সকল রোগীদের হয়তোবা কোনো সময়ে বুকে ব্যথা পেয়েছিল, কোনো সময়ে মানে বুকে ব্যথা সহ হার্টের সমস্যা ছিল কিংবা হার্টের সমস্যা আসতেছে দিন, দিন। এ সকল রোগীদের রাত্রকালীন সময়ে যদি বৃদ্ধি হয়, ব্যথা এই কাশিটা বৃদ্ধি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একাটিয়া রেসিমোসা এই মেডিসিনটা কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারি। তবে এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার সেই জিনিসটা হচ্ছে এই সকল রোগীদের বিশেষ করে একাটিয়া রেসিমোসা রোগীরা মহিলারা অধিক পরিমাণে মহিলা রোগী এই ধরনের পাওয়া যায় এবং এ সকল রোগীদের আরো একটা জিনিস আমরা খেয়াল করে থাকি সেটা হচ্ছে এদের অধিক পরিমাণে মানে মানসিক উন্মাদ থাকে এদের মানসিক উন্মাদ এবং অনেক সময় দেখা যায় মানসিক উন্মাদের কারণে বিশেষ করে যে সকল মানুষগুলো আপনার দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ উম, এই মানসিক পীড়ায় ভোগে এরা কিন্তু অনেক সময় দেখা যায় যে নিদ্রাহীনতায় ভোগে। মানসিক পীড়া রোগীরা কিন্তু নিদ্রাহীনতায় ভোগে, এটা হচ্ছে 100%। সেটা যদি হয় আপনার লেট্রামিউরের, সেটা রোগী যদি হয় আপনার স্টামোনিয়াম কিংবা সে রোগী যদি স্টাফিসিয়া কিংবা সে রোগী যদি হয় আপনার ইগনেশিয়া, এ সকল রোগী যদি হয়ে থাকে দেখবেন প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে এর পাশে কিন্তু একটা কথা লুকায় আছে সেটা হচ্ছে এরা মানসিকভাবে উন্মাদগ্রস্ত। যে কোনো ভাবেই মানসিকভাবে যদি উন্মাদগ্রস্ত হয় তাহলে তারা কিন্তু নিদ্রাহীনতায় ভোগে। এক, দ্বিতীয়ত এই মানসিক উন্মাদগ্রস্ত রোগীদের যখন নিদ্রাহীনতায় ভোগে ঠিক এই সময়ে এদের কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত জ্ঞান যখন থাকবে না ওই সময়ে এদের ভিতরে অ্যাসিডিটি প্রবণতা কিংবা ওই সময় তাদের স্টুলের যে প্রবলেম এই প্রবলেম গুলো কিন্তু দেখা দেয়। ঠিক ওই কথার উপরে ভিত্তি করে আমাদের এই যে সিনিসিপিউগা কিংবা একাটিয়া রেসিমোসা এই মেডিসিনটার রোগীদের ভিতরে আপনি কিন্তু এই উন্মাত্ততা কিংবা পাগল হয়ে যাবে এমন ভাব কিংবা মানসিক ভাবে সে দীর্ঘদিন পাগল পাগল ভাব, পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে, এই ধরনের ভাব কিন্তু ওই একাটিয়া রেসিমোসা রোগীদের ক্ষেত্রেও কিন্তু দেখা দিতে পারে। সুতরাং স্যার, খেয়াল করতে হবে যে তাদের মেন্টাল সিমটম গুলো কি বলতেছে, তাদের ফিজিক্যাল সিমটম গুলো কি বলতেছে, কিংবা তাদের যে 1 মিনিট একটু একটা ফোনটা রিসিভ করি না একটু। আমাদের মধ্যে মনে হয় জাহাঙ্গীর স্যার চলে এসেছেন। স্যার কি অনলাইনে আছেন? জি জি আছি, সমস্যা নেই। সাইফুল স্যার আলোচনা করছেন, করুক।
স্যারকে জি, কন্টিনিউ করতে আসসালামু বলেন আলাইকুম সব। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমাদের সাইফুল স্যার আপনার বর্তমানে আমাদের কি সুন্দর করে আলোচনা করে শুনেছিলেন। জি আপনি জি হ্যাঁ, স্যার স্যার শুরু কন্টিনিউ শুরু করুক, স্যার করতে পারেন। কন্টিনিউ করুক। আচ্ছা স্যার, সাইফুল স্যার আসুক, আমি ওনাকে বলে আপনাকে শুরু করতে বলছি। না সমস্যা নেই, সাইফুল স্যার কন্টিনিউ করলে কন্টিনিউ করুক। হ্যাঁ, সাইফুল স্যারকে কন্টিনিউ করতে বলেন, পরে আমরা কথা বলা যাবে, এটা তো নিজেদের মধ্যেকার আলোচনা, সমস্যা নেই। জি স্যার। জাহাঙ্গীর স্যার আসছেন? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। স্যার আমি কোনো প্রস্তুতিবিহীন হঠাৎ করে সামনে আপনারা চলে আসেন, আমি হঠাৎ এই গ্রুপের নামটা দেখে ঢুকে গেছি, আমার ঢুকে ছিল না তাই। স্যার আপনাদের স্যার ক্লাস আজকের ক্লাস কারোরই কোনো প্রস্তুতির বিষয় নেই। নাজমুল স্যার আমাকে কয়টার দিকে মেসেজ দিয়েছে, তখন আমি নামাজ পড়ে দেখলাম মেসেজ, এরপরে স্যারকে বললাম নেওয়া যায় যদি পেশেন্ট না থাকে। এই জন্য আপনি আলোচনা করছেন স্যার, করেন, এটা জাস্ট আমাদের উপস্থিত হিসেবে করা। অল্প কিছু আর কি, যে ততটুকু একাটিয়া হ্যাঁ রেসিপিটা শুনতে। সেটাই করেন স্যার, সেটা করেন, আমরা সবাই মিলেই কথা বলি, তাহলেই হবে। জি থ্যাংক ইউ স্যার। দেখ আমি কয়েকটা কথা দিয়ে শেষ করব। তো যে কথাটা বলছিলাম যে এই সকল রোগীদের যারা পাগল প্রায় রোগী কিংবা হচ্ছে দেখা যাচ্ছে যে যারা পাগল হয়ে যাবে ভাব, তাদের মেন্টাল ডিপ্রেশনের কারণে তাদের আস্তে আস্তে পাগলামির ভাবটা চলে আসছে, এরা অনিদ্রায় ভুগতেছে, এরা কনস্টিটিউশনে ভুগতেছে, ঠিক এই জায়গাগুলোতে যদি কোনো মহিলা দেখা যায় যে যে তাদের পিরিয়ড জনিত সমস্যা, অধিক পরিমাণে পিরিয়ড জনিত সমস্যা, সেই সাথে সাথে যদি দেখা যাচ্ছে যে তাদের আপনার কাফ আছে, কাশি আছে, কাশিটা কখন হচ্ছে রাত্রেকালীন সময়, কাশির ধরনটা কেমন, যে বুকটা যেতে ধরতে বুকটা চেপে ধরতে যায়। হ্যাঁ, এছাড়াও যদি দেখা যায় যে এরা গাউটের সমস্যায় ভুগতেছে, বাত জনিত সমস্যায় ভুগতেছে, বাতটা কেমন টাইপের হচ্ছে, তাদের যে এগুলো আছে আহ, শরীরের যেসব গার্ড গুলো আছে, অর্থাৎ আমাদের হাতের কিংবা পায়ের যে সকল গার্ড গুলো আছে এগুলো খুলে যাচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে, ব্যথা হচ্ছে, এ সকল জায়গাগুলোতে আমরা একাটিয়া রেসিমোসা মেডিসিন গুলো ঠিক এই কথাগুলোর উপর ভিত্তি করে ব্যবহার করতে পারি। দেখেন প্রত্যেকটা মেডিসিনের পাশে কিন্তু একটা কথা লেখা আছে। যেমন দেখেন আমরা যখন নাক্সভমকে আলোচনা করি তখন আমরা নাক্সভমের পাশে কিন্তু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি অনিয়ম। অনিয়মের সাথে যখন অন্য রোগ যুক্ত হবে তখন কিন্তু নাক্সভম। ঠিক তেমনি দেখেন যে অ্যালুমিনা, অ্যালুমিনার ক্ষেত্রে আমরা কিংবা আপনার অ্যান্টিক্রুডের ক্ষেত্রে কি বলেছি যে অধিক পরিমাণে রাগ, অধিক পরিমাণে রাগী স্বভাবের ব্যক্তি কিংবা অধিক পরিমাণে রাগী স্বভাবের বাচ্চা, এর সাথে সাথে যদি তাদের অন্যান্য রোগগুলো দেখা দেয় এদের সাথে সাথে কিন্তু, যেমন অ্যানোমিনার কথা বলেছি, কনস্টিটিউশন সহ যদি তাদের আরো কথাগুলো সামনে আগায় আসে, যেমন কনস্টিটিউশন সহ কোনো মহিলার তাদের লিউকোরিয়া জনিত সমস্যা হচ্ছে, কনস্টিটিউশন সহ কোনো মহিলার অক্ষুধা আছে, কনস্টিটিউশন সহ তাদের যদি দেখা যায় যে তারা পাইলসে ভুগছে, কনস্টিটিউশন সহ অন্যান্য রোগগুলো এর সাথে জড়িত, তখন আমরা অ্যালোমিনা ব্যবহার করি। অর্থাৎ মেট্রিয়া মেডিকার সবচেয়ে বড় একটা উল্লেখিত জায়গা, উল্লেখিত বিষয়টা হচ্ছে যে আপনার প্রত্যেকটা মেডিসিনের একটা মূল কথা, কয়েকটা মূল কথা আছে, মূল কথার সাথে আরো 5টা কথা জুড়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা একাটিয়া রেসিমোসা এদের সাথে যে কথাগুলো জুড়ে নিচ্ছি, প্রথম যে কথাটা জুড়ে নিচ্ছি সহজভাবে মনে রাখার জন্য, যে এদের পাশে একটাই কথা, যে যত তত, অর্থাৎ যত স্রাব হচ্ছে তত ব্যথা হচ্ছে, সেই সাথে সাথে তারা যদি গাউটে ভোগে, সেই সাথে সাথে তারা যদি কাফের ক্ষেত্রে বিশেষ করে ড্রাই কাফে ভোগে, সেই সাথে সাথে যদি দেখা যায় যে তাদের আপনার আহ, অনিদ্রায় ভুগতেছে, এ সকল জায়গাগুলোতে আমরা একাটিয়ার রেসিমোসা এই মেডিসিনটা কিন্তু সাদরে ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমার ছোট্ট জ্ঞানে অল্প কথাই, স্যার ছিলেন না বিধায় আমি একটু এক্সট্রা কথা বলেছি। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের
বিজ্ঞ স্যারেরা আর দুইজন স্যার আছেন, আমাদের জাহাঙ্গীর স্যার এবং নাজমুল স্যার, দুজনই খুবই বিজ্ঞ মানুষ। স্যারেরা কথা বলবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে স্যারদের কথা মন দিয়ে শুনবো। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার অনেক ধন্যবাদ স্যার। এভাবে এই ক্লাসগুলোতে আপনারা সবাই এভাবে থাকলে আমরা সবাই মূলত উপকৃত হব। স্যার আপনার যে লাস্টের কথাটা বলেছেন সেটার ভিত্তিতে আমি জাস্ট এই মেডিসিনটা আমি এতদিন জানতাম না যে একটা রেসিনোসা আর সিমিসিকিউগে একই ওষুধ। তো সিমিসিকিউগে শুধু জানতাম, সিমিসিকিউগে সম্পর্কে জানি। এটার খুব সুন্দর একটা রেজাল্ট, যেটা কাশির ক্ষেত্রে আপনি বলছিলেন স্যার। এই যে কাশির ক্ষেত্রে এত ভালো একটা রেজাল্ট দেয়, যেটা ড্রাই কাফ। আমি মূলত ক্যালকেরিয়া কার্ভ খেয়েছি, কিন্তু আমার যে লং টাইম একটা কাশি, সেটা ভালো হইতেছিল না। প্রায় 2 মাসের উপরে চলে গিয়েছিল। এতটা বিরক্ত চলে আসতেছিল যে ঢাকের মতো বুকের মধ্যে এবং পিঠের মধ্যে চেপে ধরা এবং কাশতে আসতে একটা ঢোল পিটে না, ওইরকম একটা হয়ে যাচ্ছিল। খুব কষ্ট পাচ্ছিলাম। শুধু একটা কথার ভিত্তিতে ওষুধটা খেয়েছিলাম, যে যত ব্যথা তত শ্বাস। এইটার ভিত্তিতে আমার এই প্রবলেমটা আছে। তো শুধু এইটার ভিত্তিতে এটা সিমিসিডিউকে ওষুধটা খেয়েছিলাম। তাও খেয়েছি স্যার মাদার। আলহামদুলিল্লাহ, যেদিন খেয়েছি আর পরদিন থেকে আমার কাশি একদম মানে এমন ভাবে ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। এটা আগে শুধু আমি ওই প্রেগনেন্ট রোগীদের ক্ষেত্রে ইউজ করছি, কিন্তু এটা নিজের ক্ষেত্রে ইউজ করে খুব ভালো রেজাল্ট পাইছি স্যার। এটা হচ্ছে সাকসেস একটা কেস ধরা যায় আমার ক্ষেত্রে। তো সবাই এটা ইউজ করে দেখতে পারেন। আর আমরা আমাদের আলোচনা চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার জাহাঙ্গীর স্যারের কাছে। স্যার ফ্রি হলে শুরু করেন আপনি। আমাকে কি শোনা জি, যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি জি স্যার, আপনি শুরু করেন। ম্যাম, এইমাত্র আপনি যে মেডিসিনটার নামটা বললেন আবার একটু বলবেন, যে অনেক দিন পুরনো কাশি ভালো হয়, এটা আবার বলবেন? জি ম্যাম, অবশ্যই। অনেক দিনের পুরনো কাশি বলতে এই এই যে স্যার পয়েন্ট অনুযায়ী যে একে তো ওইটা শুকনো কাশি, একেবারেই ড্রাই হতে হবে। তা আমার ইয়া ছিল, কোনো কফি ছিল না, শুধু কাশি। এতটা কাশি ছিল, শুধু বুকে চেপে ধরার একটা সাউন্ড, মানে অন্যরকম একটা ঢোল পিটানোর মতো হতো। বুকে এবং পিঠে গিয়ে ধরতো কাশিটা, এবং খুবই কষ্টদায়ক ছিল। ঠিক সেম শোয়ার পরে রাতে। এবং হচ্ছে যে আমার যখনই পিরিয়ডটা হতো, এমনিতে পিরিয়ড হতো, মানে ক্লিয়ার ছিল না, যখনই ব্যথা হতো তখনই স্রাব হতো। এই একটা লক্ষণের ভিত্তিতে ওষুধটা খেয়েছিলাম। আদারওয়াইজ আমার সারাদিনে কোনো মানে স্রাব যাইতো না, কিন্তু ব্যথাটা যখন হচ্ছে তখনই স্রাব। ব্যথা না হলে আমি বুঝতাম যে আমার ব্লাড যাচ্ছে না। এই দুটা তিনটা লক্ষণের ভিত্তিতে সিমিসিপিওগা খাওয়ার পরে কাশিটা একেবারে চলে গেছে। বুঝতে ধন্যবাদ ম্যাম। পেরেছেন? কত শক্তি খেয়েছিলেন? আমি শক্তি খাইনি। আমার কাছে শক্তি ছিল না, শুধু মাদার খেয়েছিলাম, কারণ আমি তখন পটেন্সি নিচ্ছিলাম অলরেডি। তবে এক্ষেত্রে আপনার যে ক্রনিক রোগীর ক্ষেত্রে আপনারা অবশ্যই শক্তি ব্যবহার করবেন। সেটা যারা সহস্রতমিক ইউজ করেন তারা 2 থেকে শক্তি ব্যবহার করতে পারেন, আর যারা শততমিক ইউজ করেন তারা 30 থেকে ব্যবহার করতে পারেন। বাকিটা স্যাররা আছেন, স্যাররা বলে দেবেন। জি স্যার, শুরু করেন স্যার। সরি স্যার, মাঝখানে ব্রেকআপ করার জন্য। স্যার শুরু করেন। না, না ম্যাডাম, মাঝখানে ব্রেকআপের জন্য কিছু নেই। আপনি আপনার অভিজ্ঞতা বলেছেন, এটা মানে আমাদের জন্য আসলে অভিজ্ঞতাগুলো অনেক 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 উপকারী। কে কিভাবে নেয় আমি জানি না, বাট অনেক সময় এই অভিজ্ঞতাগুলোই আসলে আমাদের কাজে দেয়। আহ, এবং অনেক বিপদের মুহূর্তে, যেমন আপনি কাশির কথা বললেন, আমাদের সাইফুল স্যার বলে গেলেন। আহ, যদিও সাইফুল স্যারের কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। সাইফুল স্যার বলেছেন আরো দুজন বিজ্ঞ শিক্ষক টিচার আছে। স্যার কি কম বিজ্ঞ নাকি, আমি শুধু এটা জানতে চাচ্ছিলাম। বা স্যারের যারা মানে মেডিসিন ক্লাস শুনেন, স্যারকে কি কম বিজ্ঞ মনে হয় সাইফুল স্যার? আমি আপনাদের কাছে কিছুই না স্যার, আপনারা অনেক বিজ্ঞ স্যার। জি স্যার, এটা তো বুঝি, কিন্তু বললাম যে স্যার বিজ্ঞ কি মানে সেটা সকলেই জানে, এটা বলার অপেক্ষা রাখে না।
স্যার খুব ছোট কথায় মানে ছোট ইসে আমাদের সিমিসি ফুগা বা অ্যাক্টিয়ারিসিমোসা যে মেডিসিনটি তার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের জায়গা থেকে বুঝিয়ে দিয়েছেন। এবং এর সাথে স্যার কিন্তু আমাদের বেশ কয়েকটি মেডিসিনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি আমাদের, যদি বলতে চাই, বা ডিফারেন্সিয়েশন বুঝিয়ে দিয়েছেন আপনারা কিভাবে ব্যবহার করবেন। আসলে এই মেডিসিনটা যে খুব বেশি বড় তা না, তবে ব্যাপকতা আছে প্রচুর। আমরা হোমিওপ্যাথ ডাক্তার হিসেবেই খুব কমন একটি কথার সম্মুখীন হই, হোমিওপ্যাথি ঔষধ বাচ্চা এবং মহিলাদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়। এই কথাটি আমাদের রুগীরাও বলে থাকেন, আমাদের ডাক্তার সাহেবরাও বলি আমরা। আহ, উম, আহ, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে কি, হোমিওপ্যাথি ঔষধ কিন্তু বাচ্চাদের এবং মানে মহিলাদের উপরে খুব কমই প্রভিং হয়েছে, খুব কম প্রভিং, বিশেষ করে বাচ্চাদের উপরে প্রভিং এর হিস্ট্রি খুব কম, মহিলাদের ক্ষেত্রেও কম, বিশেষ করে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। তারপরেও আমরা দেখেন এই অ্যাক্টিয়ারিসিমোসা বা সিমিসিফুগা দুটোই আসলে একই নাম, একই মেডিসিনের নাম। এই জায়গাতে আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করি, বিশেষ করে ফিমেল জেনিটাল যে ডিজিজ গুলো আছে, জেনিটাল ট্র্যাক্টের যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলোতে আমরা প্রচন্ড পরিমাণে অ্যাক্টিয়ারিসিমোসাকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই ঔষধের আসলে রুগী কেমন হতে পারে, একটা রুগী আমাদের কেমন দেখতে হতে পারে, আমরা আসলে অনেক সময় ফিজিক্যাল মেকআপটা দেখার চেষ্টা করি, তার কনস্টিটিউশনটাকে বোঝার চেষ্টা করি। এখন শুধুমাত্র যে ফিজিক্যাল মেকআপই তার কনস্টিটিউশন এটা কিন্তু না। কনস্টিটিউশন বলতে অনেক কিছুকে একসাথে নিয়েই কনস্টিটিউশন বোঝানো হয়। তা আমরা আসলে এর ক্লিনিক্যাল ব্যবহার কি কি জায়গায় করতে পারি স্যার বলেছেন। তারপরেও মানে যেহেতু কথা বলছি, কথা বলার স্বার্থেই বলি যে আমরা বললাম যে ফিমেল ডিজিজ যেগুলো আছে, আমরা বিশেষ করে গাইনোকোলজিক্যাল প্রবলেম আমরা বলি, মিনিস্ট্রেশন রিলেটেড বা মিনিস্ট্রাল ডিসঅর্ডার যেটাকে বলা হয়, এখানে অ্যাক্টিয়ারিসিমোসার একটা ব্যাপক ভূমিকা আছে। এছাড়া গাইনোকোলজিক্যাল প্রবলেমের থেকে অবস্ট্রাটিক যে প্রবলেম লেবারের ক্ষেত্রে, দ্যাট মিনস মা যখন বাচ্চা প্রসব করে, এখানেও অ্যাক্টিয়ারিসিমোসের একটা ভালো স্পেয়ার অফ অ্যাকশন আছে। এছাড়া আর কোথায় কোথায় আমরা আসলে এটার ব্যবহার করতে পারি বা ক্লিনিক্যাল কোন কোন রোগে, এবং আমরা কোন জায়গাতে এর অ্যাকশন করতে পারি, লোকেশন অফ অ্যাকশন বলি বা স্পেয়ার অফ অ্যাকশন বলি, যেটাই বলি না কেন। আমরা রোগের জায়গা বললাম কি মিউস্ট্রাল ডিসঅর্ডার বলতে পারি। এর সাথে সব থেকে খুব বড় ব্যবহার হচ্ছে রিউমেটিজমের উপরে। ঠিক আছে, এই দুটো একেবারেই পাশাপাশি রেখেই আমরা এগিয়ে চলি। এছাড়া কিছু প্রেগনেন্সি ডিসঅর্ডার, আরো একটা বড় রকমের ব্যবহার আছে, হচ্ছে এর অ্যাবর্শনের যে টেন্ডেন্সি থাকে, অ্যাবর্শনের টেন্ডেন্সিতেও আমরা অ্যাক্টিয়ারিসিমোসাকে ব্যবহার করে থাকি। চেস্ট অ্যাফেকশন, দ্যাট মিনস স্যার যেটা বলেন কাশির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, প্রেগনেন্সির কিছু ডিসঅর্ডারে ব্যবহার করে থাকি। এর একটা ব্যবহার আছে যে ব্যবহারটা আমরা হোমিওপ্যাথিতে ম্যাজিক্যাল জায়গা নিয়ে আসতে পারে, যে জায়গাটাতে অ্যালোপ্যাথিতে খুব বেশি ব্যবহার, মানে ঔষধের ব্যবহার দিয়ে ওনারা অনেক সময় রুগীকে সারাতে পারেন না। বাট আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা যদি এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারি এবং রুগীকে চিনতে পারি, তাহলে ভালো রকম একটা কাজ করে। সেটা হচ্ছে পিউপেরিয়াল মেনিয়া। পিউপেরিয়াল মেনিয়া বা অনেকে হিস্টেরিয়া বলে, যে নামেই আমরা বলি না কেন, এই পিউপেরিয়াল মেনিয়াতে ভালো রকমের একটা ব্যবহার কিন্তু এই এক্টিয়ারিসিমোসার আছে। অনেক সময় হয় কি, দেখবেন যে মা হওয়ার পরে, মানে একটা মেয়ে যখন মা হয়, বাচ্চা প্রসবের পরে তার কিছু মানসিক বৈকল্যতা তৈরি হয়। সোজা কথায় আমরা বলি পাগল হয়ে যায়। হ্যাঁ, পিউপেরিয়াল ইনসেনিটি বলা হয়। এই পিউপেরিয়াল ইনসেনিটিতে ভালো 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 রকমের একটা ব্যবহার আমরা এই অ্যাক্টিয়ারিসিমোসাতে পেয়ে থাকি। কি হয় দেখবেন যে ওই সময় অনেক ক্ষেত্রেই মা করে কি, তার বাচ্চাকে মেরে ফেলতে চাই। মানে ওই বাচ্চাটা তার না, এরকম অনেক কিছু সে নিজের সাথে কল্পনা করে, ভ্রান্ত একটা মানসিক পরিস্থিতির সে মোকাবেলা মানে হয়, যার কারণে যেটাকে আমরা সোজা কথায় বলি পাগল। ঠিক আছে, এই এই অবস্থাটায় এই অ্যাক্টিয়ারিসিমোসা বা সিমিসিফুগার একটা ব্যবহার আছে, বা আমরা যদি
আর অন্য লক্ষণের সাথে মেলাতে পারি, আমরা অ্যাক্টিয়ারিসিমোসাকে ব্যবহার করব। আচ্ছা, কিছু কার্ডিয়াক অ্যাফেকশনে ব্যবহার হয়। এছাড়া কি বললাম, কিছু যেমন ওই যে প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে আমাদের ভমিটিং হয়, প্রচুর বমি হয় যাদের, সেখানেও কিন্তু আমাদের এই অ্যাক্টিয়ারিসিমোসের ব্যবহার আছে। আমরা বললাম যে স্পেয়ার অফ অ্যাকশনে আমরা হোমিওপ্যাথি ঔষধ সবসময় মাথায় রাখবেন যে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। এর সাথে বড় রকমের যে কাজটা সেটা হচ্ছে ফিমেল জেনিটাল অর্গান, ফিমেল জেনিটাল অর্গানের উপরে এটার ভালো রকমের একটা এফেকশন। সেরিব্রো স্পাইনাল নার্ভ বা আমাদের যে নার্ভাস সিস্টেম, সেটা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, আমরা রিউমেটিজমের কথা বলেছি, সেখানে একটা কাজ আছে। আর আমরা তো ফিমেল জেনিটাল ট্র্যাক্টের কথা, স্পেশালি আমরা ইউটেরাস, ওভারি এগুলোর কথা বলতে পারি। এগুলো হচ্ছে মূলত আমাদের ক্লিনিক্যালি। এখন আমরা আসলে রুগীটাকে চিনবো কি করে? একটা রুগী সামনে এসে যখন দাঁড়াই, তখন আমরা অনেক সময় রুগী দেখে যারা অনেক বিজ্ঞ প্র্যাকটিশনার, অনেক রুগী দেখেন, এনারা কিন্তু এক চোখে দেখেই রুগীকে বুঝে ফেলেন। ঠিক আমরা অ্যাক্টিয়ারিসিমোসার পেশেন্টকে কিছুটা দেখবো যে মোটা সোটা টাইপের রুগী। সাধারণত পুরুষের তুলনায় মেয়েদের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়। পুরুষদের যে ব্যবহার হয় না তা কিন্তু না, কিন্তু অনেক সময় আমরা কি করি কি, একটা ঔষধের যে চিত্রগুলো, এই চিত্র, দ্যাট মিনস ঔষধের চিত্র বলতে আমরা লক্ষণগুলোকেই বুঝি। এই লক্ষণগুলো কোন সিস্টেমের দিকে যায়, এই সিস্টেমের দিকে যাওয়ার উপরে নির্ভর করে আমরা আসলে ওষুধগুলোকে ভাগ করে ফেলি, যে এটা ফিমেল মেডিসিন, এটা মেল মেডিসিন, এরকম ভাগ করে ফেলি। সে মনে করেন যে আপনার পালসেটিলার কথা বলি, সিপিআর কথা বলি, সিপিআর কি পুরুষদের কাজ করে না? পালসেটিলা কি পুরুষদের কাজ করে না? অনেক কাজ করে। কিন্তু এটা আমরা ওই যে বললাম, অধিকাংশ লক্ষণ ব্যবহারের ক্ষেত্রগুলো কোথায়। আপনি দেখবেন যে একটা নাক্সের পেশেন্ট, পুরুষ পেশেন্ট পাবেন প্রচুর, কিন্তু মহিলা পেশেন্ট পাবেন কম। তাই বলে কি নাক্সে মহিলা পেশেন্ট নেই? নাক্সেরও মহিলা পেশেন্ট আছে। যাই হোক, আমরা ওই যে বললাম, দেখবেন যে মোটা সোটা টাইপের একটু, তবে ক্যালকিরিয়ার মতো অত মোটা না, খুব যে বেশি। আবার অ্যাক্টিয়ার পেশেন্ট গুলো যে চিকন পেশেন্টদের উপরে কাজ করে না তা না। সাইফুল স্যার একটা কথা বলছিলেন যে যত ব্যথা তত স্রাব। এই যে ব্যথা এবং স্রাবের একটা বিষয়, যত এবং তত, এই কথাটা মনে রাখলে, মানে ইটস এ কোর পয়েন্ট। হ্যাঁ, এই কোর পয়েন্টটা মনে রাখলে আপনি অ্যাক্টিয়াকে বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, যেমন ম্যাডাম তার নিজের জীবনের অভিজ্ঞতা বলেন, জাস্ট ওই একটি লক্ষণকে দেখে। জাস্ট এটা কি পয়েন্ট অফ অ্যাক্টিয়ারিসিমোসা। এখন শুধুমাত্র এই কি পয়েন্ট যে সবসময় রুগীর মধ্যে পাবেন তা কিন্তু না। তাহলে আমরা ওই যে বললাম যে একটা রুগীকে দেখা, আমরা কথার মধ্যে বললাম রুগিনী কি হতে পারে, একটু মোটা সোটা হতে পারে। তাকে এক নজরে দেখলে আপনি মনে হবে যে কিছুটা হিস্টেরিক্যাল বা রিউমেটিক পেশেন্ট বা বাতগ্রস্ত পেশেন্ট, এটা এটা ডায়াথিসিসের মধ্যে বলি, বা রিউমেটিক বা গাউটি ডায়াথিসিস। টেম্পারমেন্টের মধ্যে আমরা পাই কি, এটা কিছুটা হিস্ট্রিক্যাল, ওই যে বললাম পাগলাটে টাইপের। হ্যাঁ, তার মধ্যে উন্মাদতা থাকে, ইনসেনিটি থাকে, এই জিনিসগুলো, তার মনগুলো বিষাদময় থাকে। একটা দেখেই বুঝবেন যে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার চেম্বারের সামনে কিন্তু উপস্থিত হয়। এই রুগীগুলো অনেক সময় করে কি, আপনার চেম্বারের মধ্যে যদি অনেক রুগী থাকে, সেখান থেকে একটু একা থাকতে চাই, যার জন্য এটাকে আমরা মানে নির্জনতা প্রিয় রুগীও বলতে পারি। সে চায় ডাক্তার সাহেবের সাথে একা কথা বলতে। আবার যে শুধু সে একাই থাকে তা কিন্তু নয়, অনেক সময় কি করে, মানে একা থাকার অবস্থাটা সে যখন বিষাদে ভোগে, তার মনের মধ্যে যখন দুঃখ ভার করে, এইটার মধ্যে অনেক সময় সে কথা বলে না। আবার সে যখন কথা বলা শুরু করে, মানে ল্যাকেসিসের মতো বক 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 করেই যায়। মানে একটা সময় সে কারোর সাথে কথা বলে না, আবার ঠিক পরক্ষণে সে এত কথা বলে যে তার কথা থামানো যায় না, এরকম একটা বিষয় আসে। অনেক সময় সে কান্নাকাটি করে, তার মানে এই উদ্বিগ্নময়, অ্যাংজাইটিময় সময়টা সে পার করে। এটা হচ্ছে ওই যে বললাম, এই জাতীয় রুগীগুলো যখন আপনার সামনে এসে বসে, আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন যে এটা তার ওই যে যত আর তত, এইটার কথা যখন আপনি রুগীকে বলবেন যে আপনার আসলে মূল সমস্যাটা কি, তখন ও যখন আপনাকে এই মূল সমস্যার কথা বলবে, বেশিরভাগ পেশেন্টই সাইফুল স্যার বলেছেন যে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার নিয়ে আসে। আমি যতগুলো সিমি ফিগার পেশেন্ট পেয়েছি, বেশিরভাগই ওই যে বললাম মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। দেখবেন যে
ডিসমেনোরিয়া, ঠিক আছে, ডিসমেনোরিয়ার রুগী আসবে। কি আসবে? ডিসমেনোরিয়াতে প্রচুর ঔষধ আছে, কিন্তু সিমিসিফিকের একটা জায়গা বলে দিয়েছেন স্যারে যে ব্যথা যত হবে ব্লিডিংটা তত হবে, এবং এই ব্লিডিংটা প্রফিউজ পরিমাণে, এত ব্লিডিং হবে রুগী এসে বলবে যে হয়তো বা সে রক্ত শূন্য হয়ে মারা যাবে। বা রুগী সাধারণত আসে না, রুগীর আত্মীয় যারা আসেন ওনারা অনেক সময় এই কথাটা বলেন যে রুগী মানে রক্ত শূন্য হয়ে মরে, এবং তাকে আপনি জাস্ট জিজ্ঞেস করেন যে কি হয়ে আছে, হচ্ছে সে ব্যথায় কাতরাচ্ছে। যদিও এটার সাথে আপনি কলোসিন, ক্যামোমিলা এগুলোর কম্পেয়ার করতে পারেন। ক্যামোমিলার ক্ষেত্রে অ্যাগ্রেসিভনেসটা অনেক প্রচুর থাকে, ঠিক আছে। স্যার বলেছেন যে ক্যামোমিলা গালিগালাজ দেয়, ঠিক আছে। একটিয়াও গালিগালাজ দেয়, কিন্তু একটিয়ার থেকে ক্যামোমিলার অ্যাগ্রেসিভনেস কিন্তু প্রচন্ড। কেমন অ্যাগ্রেসিভনেস? ও মনে করবে যে ওর পেটটা কেটে ফেলে দেয়, কিন্তু মানে সিমিসিফুগার অ্যাগ্রেসিভনেস কিন্তু অতটা না, ওই লেভেলের না যেটা ক্যামোর আছে। অনেক সময় মানে আমাদের ডাক্তার সাহেবদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ক্যামোমিলা মানেই বুঝি যে বাচ্চার কানে সমস্যা হয়েছে, কান্নাকাটি করবে, এইটাই কেমো দিব। মানে কেন আমার এই কথাটা মনে হলো, আমার একটা পেশেন্টের ক্ষেত্রে মানে উদাহরণ হিসেবেই টানছি। মানে আমরা আসলে ক্যামোমিলাকে শুধু ওই একটা বাচ্চা এসে কান্নাকাটি করবে, বাচ্চা দুষ্টামি করবে, বাচ্চা শুনবে না, বাচ্চা বদমেজাজি হবে, এটাকে ক্যামোমিলা চিনি। কিন্তু ডিসমেনোরিয়াতে যে ক্যামোমিলা ব্যবহার হয় এটা আমরা অনেক ডাক্তার সাহেবরা বুঝতে চাই না, এবং অনেকেই তর্ক করি। এরকম একটা পরিস্থিতিতে আমি পড়েছিলাম। আমি যদিও এখন সিমিসিফুকে আলোচনা করছি, কিন্তু ক্যামোর কথাটা আসলো কেন? আমার একটি পেশেন্টটা মূলত ন্যাট্রামিউ দিয়ে ভালো আছে, বাট হঠাৎ করে তার আবার বেশ কিছুদিন ভালো থাকার পরে উনি একটু ইরেগুলার ওষুধ খান। একটা পর্যায়ে তার মিনিস্ট্রিয়াল প্রবলেম শুরু হলো এবং সিভিয়ার পেইন, তার মিনিস্ট্রেশনে যখন পেইন ওঠে তখন তার সিভিয়ার পেইন ওঠে, এবং পেইন উঠলে সে পাগল হয়ে যায়, তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, এবং ওই যে বললাম পাগলের মতো আচরণ করে। আমার মানে ওই পেশেন্টটা হচ্ছে, আমি থানা সদরে প্র্যাকটিস করি, উনি জেলা সদরের। ওনার হাজবেন্ড ফোন দিয়েছে, যাই হোক ওনার বাসাতে কিছু মেডিসিন দেওয়া ছিল, ওই মেডিসিন গুলোর মধ্যে আপাতত ক্যামোমিলা ছিল না। তা আমি ওনাকে নামটা বলে দিয়ে বললাম যে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিয়ে বললাম যে আপনি একটু কাইন্ডলি দেখেন ক্যামোমিলা 1M। যে আমি সেন্টিসিমালে প্র্যাকটিস খুব কম করা হয়, আমার চেম্বারে সেন্টিসিমাল আছে, 50-তে বেশি করা হয়, যেহেতু 50 মিলিসিমাল তো অ্যাভেলেবেল না, তো 1M দিলাম। 1M বললাম যে আপনি যে যেখান থেকে নেন বলবেন যে 30 ml এর মধ্যে 1 ফোঁটা দিতে, আর বেশি যেন না দেয়। উনি বেশ কয়েকটা দোকান ঘুরেছেন, কেউ দিতে চান। আসলে ওই যে চেম্বার গুলোতে গিয়েছেন বা ওষুধের হোমিওপ্যাথি যে চেম্বার বলি বা ওষুধের দোকান বলি, তাদের কাছে থাকার কথা, কারণ ক্যামোমিলা 1M থাকবে না এটা একটা অবিশ্বাস্য বিষয়। যাক, একটা দোকানে গেছেন, যাওয়ার পরে ওনাকে বলেছেন, তো উনি বলেছেন কিসের জন্য, তা বলছেন যে এই বিষয়ে আমার ওয়াইফের তো প্রচন্ড পরিমাণ মানে মাসিকের ব্যথা উঠেছে, উনি ব্যথার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানে এত প্রচন্ড ব্যথা। তা ওই ডাক্তার সাহেব বলছে যে এই ওষুধে কি ওই কাজ হয়? কথা বুঝেন, ওনার কথাটা হচ্ছে যে এই ওষুধে কি এই কাজ হয়, এটার জন্য আলাদা ওষুধ। এইগুলো হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমি বললাম যে আপনি ওই ওষুধটাই নিয়ে আসেন, অন্য কোনো কিছু কথা বলার দরকার নেই, ওনাকে বলেন কিছু বলবো। একটু আপনারা একটু সাইফুল স্যার আলোচনা করেন। নাজমুল ইসলাম স্যার আছেন না? স্যার কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। স্যার তাহলে আপনি একটু আলোচনা করেন, কথা বলতেছি। আচ্ছা স্যার, জাহাঙ্গীর স্যার আসলে একটু বলেন।
আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছি এটা নিজেদের, ওই যে বললাম না, নিজেদের সাথে নিজেদের আলোচনা, যেন আলোচনাগুলোর মধ্যে আমাদের কোথায় কে কোন দিক থেকে রেজাল্ট পেয়েছে সেই দিকটা যেন আমরা তুলে ধরতে পারি সেই জায়গাটাতে। তো দেখুন, আমরা যদি, যেহেতু অনেকগুলো আলোচনা হয়ে গেছে, তারপর আমরা একটু কথা বলি যে একটি রেসিমোসা কাদের উপরে আমরা প্রয়োগ করব, অ্যাকচুয়ালি কাদের উপরে প্রয়োগ করব। তাহলে সেই দিকটা যদি আমরা দেখি, তাহলে আমাদের এর অবশ্যই গঠন থেকে শুরু করতে হবে, যে এর গঠনটা কেমন ছিল। স্যার অবশ্য বলেছে, আমিও বলেছিলাম যে বাত প্রধান ধাতু এবং খুব মোটা সোটা, যেমনটা আমরা পালসেটিলা দেখেছি, গ্রাফাইটিসে দেখেছি, হ্যাঁ, কেলিকার্ভে দেখেছি, অনেকগুলো মেডিসিনে দেখেছি যে বেশ মোটা সোটা। তবে একটা মজার বিষয় খেয়াল রাখবেন, ঠিক মাসিক সমস্যা সংক্রান্ত সময় যেন তার সব রোগ লক্ষণের উৎপত্তি, মাসিক চলাকালীন সময়ে যেন সব রোগ লক্ষণের উৎপত্তি। যদি লক্ষণটা পান, তাহলে একবার হলো একটা রিসিমোসাকে বা সিমিসিফোকাকে চিন্তা করবেন। তাহলে সেখানে আমরা যদি টোটালটাকে ব্যাখ্যা করি, স্যারেরা একটা পর্যায়ে আলোচনা করেছে, আমি জাস্ট একটা রিসিমোসাকে চেনার জন্য আলোচনা করছি, যে একটু মোটাসোটা ব্যক্তি আসলে আমরা অনেকে পালসকে চিন্তা করি, গ্রাফকে চিন্তা করি, কেলিকার্ভকে চিন্তা করি, অনেক মেডিসিনকে আমরা চিন্তা করে থাকি। হ্যাঁ, তো আমরা সেই জায়গাটাতে যদি যাই, তাহলে দেখুন, যদি সে মোটাসোটা হয় এবং বাত প্রধান ধাতু হয়, রোগ লক্ষণের সাথে বাত প্রধান ধাতু যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি সিমিসিফোকাকে চিন্তা করতে পারেন। সেই সাথে তার একটু মাইন্ডে ঢোকার চেষ্টা করবেন যে সে ব্যক্তিটা কেমন। খেয়াল করবেন, আমাদের এস এম জাহাঙ্গীর স্যার দারুণ কথা লাস্ট বলে গেলেন, যে আমার কাছে মনে হয়, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার দাদি ছিলেন একটি রেসিমোসার পেশেন্ট। কেন? আসলে এটা তো আমাদের বর্তমান যুগ। আমার দাদি মারা গেছে 2000 সম্ভবত 4, আমার এসএসসি পরীক্ষার আগে মারা গেছে। হ্যাঁ, 3 অথবা 4-এ মারা গেছে, 3 অথবা 4-এ, অনেক আগের কথা। তো তৎকালীন সময় আমাদের গ্রামের বাড়িতে মোটামুটি একটা সবার সাথে সবার বাসায় যাওয়া আসা একটা প্রচলিত চিরচারিত নিয়ম ছিল, যেটা এখন বর্তমান সমাজে খুব কম পাওয়া যায়। এই মেন্টালিটিতে আপনি খুঁজে পাবেন তার একটু এদিক থেকে ওদিক, অর্থাৎ অস্থির মানসিকতা, অর্থাৎ লোকের সাথে মিশা বা পাড়া বেড়ানোর মানসিকতা, যেটা আমরা সোরার টার্মে যে খুঁজে পাই, যে সে চঞ্চল স্বভাবের, সে অস্থির স্বভাবের। তাহলে সেখানে যদি আমরা দেখি, তাহলে আপনি সেখানে একটু রেসিমোসাকে চিন্তা করতে পারবেন। আবার যদি দেখেন যে ব্যক্তিটা, স্যার আমাদের আলোচনা করছিলেন, এস এম জাহাঙ্গীর স্যার লাস্ট মুহূর্তে আলোচনা করেছিলেন সে ল্যাকেসিসের মতো বাচাল প্রকৃতির, এখানে একটা স্ববিরোধী আচরণ আমরা আর একটু খুঁজে পাই। দেখবেন যেমন ইগনেশিয়াতে আছে স্ববিরোধী আচরণ, যে সে কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে, কখনো হাসতে থাকে, কখনো কান্না করতে থাকে, ইনস্ট্যান্ট 360 ডিগ্রি মুড চেঞ্জ করতে পারে। ঠিক অনুরূপ ভাবে আমরা সিমিসিফোকা একটু রেসিমোসাকেও দেখি, যে সে হঠাৎ করে চুপ আছে, তো নেক্সট একটুখানির মধ্যে মুডটাকে চেঞ্জ করে ভীষণ বাচাল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেখানে একটি রেসিমোসাকে চিন্তা করতে পারি। এবং সেই সাথে যদি আমরা দেখি যে বিশেষ করে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে, আসলে ফিমেল মেল কোনো ব্যাপার না, আমাদের হোমিওপ্যাথির যে টোটালিটি অফ সিমটম এবং একটা মেডিসিনের যে আওতা আছে, আমি বেশ কয়েকটা ক্লাসে রিসেন্ট এটা খুবই বলি, যে আপনার আওতাভুক্ত জায়গাতে আপনার শক্তি সামর্থ্যের মধ্যে যদি কোনো রোগ লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ মেডিসিনের, সেখানে আপনি মেডিসিনটাকে অ্যাপ্লাই করতে পারেন। যেমনটা আপনি আপনার পরিবারের প্রধান, বা আপনি আপনার পরিবারের মধ্যে আপনার ক্ষমতা, দক্ষতা, আপনার দখলদারিত্ব, আপনার নিজেকে উপস্থাপন করার যে সুযোগ রয়েছে, সেটা আমার পরিবারে আপনার নেই। তাহলে একটি রেসিমোসার জায়গায় আপনি কখনো একোনাইট দিতে পারবেন না, অর্থাৎ এটা আপনার পরিবারের বাইরে। তাহলে সেম সিমটমে যদি আমরা খুঁজে পাই, তাহলে আপনি সেখানে মেল অর ফিমেল এটাকে আলাদা করার দরকার নাই। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে অধিকাংশ মেল অথবা ফিমেলদের ক্ষেত্রে কাজে দেয়, আমরা খুঁজে পেয়েছি। তো সেই সূত্র ধরে আমরা যদি দেখি, যে বিশেষ করে যে সকল নারী, যে সকল রমণীগুলো মানে
বাত প্রধান, এই যে বাত প্রধানের যে জায়গাটা আছে, যে রিউমাটিজমটা আছে, আমরা যদি দেখি তাহলে সেখানে তার পেইন, কি ধরনের পেইন আমরা যদি দেখি সেন্সেশনটা, তাহলে তার টাটানো ব্যথা কোথায়, লোকেশনটা কোথায়, মাংসে, মাসলসে, তাহলে সেখানে আমরা একটি রিসিমোসাকে চিন্তা করতে পারি। এবং আমাদের ফারজানা ম্যাম একটা কথা বলেছিল যে আমি কাশিতে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আসলে যদি দেখেন কোন রুগী এই স্বাভাবিক, আমি মুখ বুজে আছে স্বাভাবিক, কথা বলতে গেলেই কাশি, এখানে কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, কথা বলতে গেলেই কাশি। এখানে আপনি যদি দেখেন যে খোলা বাতাস গ্রহণ করলেই কাশি, রিমেক্সে আছে, আমাদের ব্রায়োনাতেও আছে শুষ্ক কাশি খোলা বাতাস গ্রহণে। কথা বলতে গেলে কাশি, অন্য সময় কাশি নেই। ফ্যানের বাতাসের নিচে শুইলেই কাশি, আমরা শুইলে কাশি, রিমেক্সে আছে, হাইসোমে আছে, ফোনিয়ামে আছে। আমরা যদি দেখি যে রোগী শুধু কথা বলার সময়, অর্থাৎ সে যে নিঃশ্বাসটা গ্রহণ করছে খুব দ্রুত, কারণ আপনাকে কথা বলতে গেলে খুব দ্রুত শ্বাস গ্রহণ করতে হবে, এই দ্রুত শ্বাস গ্রহণ করার কারণে যদি আপনার কাশি হয়, কথা বলতে গেলেই অন্য সময় ভালো থাকে, ইভেন এটা রাত্রে যদি মডালিটিসে যদি রাত্রে অ্যাগ্রাভেশন খুঁজে পান, তাহলে সেখানে কিন্তু আরো ভালো কাজ করে আমাদের একটিয়া রিসিমোসা। এবং আমরা যদি কলিক পেইনে দেখি, যেখানে আমরা কলোসিন, ম্যাকফস, নাক্স, লাইকোফোডিয়াম, ইটিসি অনেক কিছুকে চিন্তা করি, সেখানে যদি আপনি দেখেন যে ঠিক যেন নিজেকে দড়ি পেঁচানোর মতো পেঁচাচ্ছে, তাহলে এমন পেঁচানো পেইন যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানেও কিন্তু আপনি একটু রিসিমোসাকে চিন্তা করতে পারেন। এছাড়াও আমরা অনেকেই দেখেছি যে বিশেষ করে ফলস পেইন বা 11th আওয়ারে যে পেইনটা আসে, সেই পেইনের ক্ষেত্রে, এবং আমরা দেখেছি যে যাদের অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা অ্যাবর্শন পেইন আসছে, হ্যাঁ, বা হালকা ব্লিডিং আসছে, এখানেও কিন্তু আপনি একটা রিসিমোসা একটা দারুণ অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন। আমি মনে হয় গত 2-1 দিন আগে আমার একটা ক্লাসে বলেছিলাম যে আমি এই পর্যন্ত ফেল হইনি, যদি তার থাইরয়েড স্টিমুলারি হরমোন সমস্যা না থেকে থাকে, তাহলে আমি একটা রোগীতে এই পর্যন্ত ফেল হইনি। যদি তার পেইনটা ফ্রন্ট টু হিপে সঞ্চালিত হয়, সামনে থেকে যদি পেছনের দিকে পেইনটা সঞ্চালিত হয় এবং কখনো কখনো হালকা ব্লাড আসা দেখলেও, সেখানে আপনি একটা রিসিমোসাকে চিন্তা করতে পারেন। তবে আমরা সাইফুল স্যারও বলেছিলেন আমাদের যে যত ব্যথা যত তত, এই জায়গাটাতেও যদি আমরা একটু খেয়াল করি, তাহলে খেয়াল করবেন যে বিশেষ করে এই ব্যথাটা, সেটা মানে যে কোনো পেইন যেটাই হোক না কেন, যদি তার মলত্যাগ করে, তাহলে মলত্যাগের পরে উপশমিত হয়। আমাদের স্যার আসলে কিন্তু আমাকে নক করেন। জাহাঙ্গীর স্যার আসলে কিন্তু নক করবেন যদি ফ্রি হন স্যার। জি স্যার, আমি এসেছি, সমস্যা নেই, আপনি আলোচনা করেন। আমার সামনে আবার একটু রোগী চলে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন স্যার, আমি শুনছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তাহলে সেখানে আমরা কি বললাম, সেখানে আমরা একটা রিসিমোসাকে চিন্তা করলাম। আর একটা মজার বিষয়, আমরা বাত প্রধান ধাতুতে চাপা পড়লে, হৃদরোগে আক্রান্ত হলে ক্যালিমিয়া লেটিফোলিয়া দিই, ওই যে পড়ে থাকে, আমি পড়িয়েছি, এইটাই আমার মনে আছে, এই পর্যন্ত আমার দৌড়। ঠিক অনুরূপ ভাবে যদি জরায়ুর রোগ লক্ষণ পরবর্তীতে যদি হৃদরোগ প্রকাশ পায়, তাহলে সেখানেও একটু রিসিমোসাকে চিন্তা করতে পারেন। যেমনটা আমি গতকালকে কিন্তু একটা আলোচনাতে বলেছিলাম যে পক্ষাঘাত মেজোরিয়ামের কিছু কিছু জায়গায় কিছু দারুণ সিমটম মেডিসিনে দেয়, যে মেজোরিয়ামকে অনেকে পক্ষাঘাতে ইউজ করেন না, শুধুমাত্র আঙুলের পক্ষাঘাতে আমরা মেজোরিয়ামকে চিন্তা করতে পারি যদি সে চর্মরোগ প্রদান হয়ে থাকে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি যে জরায়ু রোগ লক্ষণ সংযুক্ত, জরায়ু রোগ লক্ষণটা লেগেই থাকে, মাসিক চলাকালীনই তার যেন সমস্ত রোগ লক্ষণের অ্যাগ্রাভেশন হয়, এবং এই রোগী পরবর্তীতে যদি দেখি
তার হৃদরোগে আক্রান্ত হয়েছে বা বাত রোগে আক্রান্ত, বাত প্রধান, তাহলে সেখানেও কিন্তু একটা রেসিমোসা একটা ভালো মেডিসিন। সেখানে আমরা কিন্তু একটা রেসিমোসাকে চিন্তা করতে পারি। এছাড়া আমাদের স্যার আর একটা কথা বলেছে, নিজেকে উন্মাদ, ওই জায়গাটা আমরা যাচ্ছি না। তো তাহলে আমরা দেখলাম যে ফিমেলদের ক্ষেত্রে এর সাধারণত বিভিন্ন ভাবে জরায়ু সংক্রান্ত রোগ লক্ষণের সাথে সংযুক্ত থাকে। তাহলে সেই লক্ষণগুলো কি কি ছিল? সেই লক্ষণগুলো ছিল তার অ্যাবর্শন প্রবণতা, সেই লক্ষণগুলো ছিল তার মেনস্ট্রুয়াল কলিক, সেই লক্ষণগুলো ছিল তার জরায়ুর ভেতরে ব্যথা, তীব্র ব্যথা, কলিক পেইন ছিল। তাহলে আমরা বলেছিলাম যে এর সেন্সেশনটা কি, টাটানো ব্যথা অথবা এপিসমেল কেলিকার ব্রায়োনিয়ার মতো সুই ফুটানোর মতো ব্যথা। আমাদের ডিজিটালিতে আছে হার্ডের পেইনে স্যার উল্লেখ করছিলেন সুই ফোটানোর মতো ব্যথা। তাহলে সেখানে আপনারা কি চিন্তা করতে পারেন? সেখানে আপনারা টিয়া রেসিমোসাকে চিন্তা করতে পারেন। এবং আপনি যদি দেখেন লিল্যাম্পিক, মিউরেক্স, সিপিয়া, ফ্র্যাক্সিনাস আমেরিকান, ন্যাট্রামিওর, এদের মতো জরায়ুটা নিচে নেমে আসছে এমন যদি ফিল থাকে যে তার ইন্টারনাল অর্গান গুলো সব যোনিপথে বেরিয়ে আসছে এবং এটা বিশেষ করে মাসিক চলাকালীন সময় খুব বেশি উপলব্ধি করে, তাহলে সেখানে আপনি একটু রেসিমোসাকে চিন্তা করতে পারেন। তাহলে আমরা যেখানে ছিলাম ওখান থেকে আবার একটু ব্যাকে যাই, যে তার মেনস্ট্রুয়াল কলিক ছিল। এর আগে আমি একটা ক্লাসে খুব দারুণভাবে এটা আলোচনা করেছিলাম, যে স্যার আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যারও আলোচনা করলেন যে ব্যথা, হ্যাঁ, যত ব্যথা তত স্রাব। আর আমি মনে রাখি গরমের সাথে গরম পালসিটিলা গরম কাতরও শীত লাগে বেশি। যত ব্যথা তত শীত, যত ব্যথা তত স্রাব, সিমিসিফোগা। তাহলে খেয়াল করুন এই জায়গাটাতে আরেকটা জিনিস আপনাদেরকে, এই জায়গাটাতে যত ব্যথা, এই জায়গাটাতে আমি আপনাদেরকে আরেকটা কম্পেয়ার যদি করে দিই আরেকটা জায়গায়, আমরা প্রেগনেন্সির লাস্ট মোমেন্টে ইজি ডেলিভারির জন্য আমরা আসলে কি দিয়ে থাকি? অনেকে বলে থাকে স্যার 4 মাস থেকে এসেছে, 3 মাস থেকে আসছে, 5 মাস থেকে আসছে, 6 মাস থেকে আসছে, 7 মাসে আসছে, 8 মাসে আসে, আমি কি দিব? প্রশ্নটা একদম আমার কাছে নিরর্থক। আপনি কি দিবেন? কোন সিমটম যদি আপনাকে না দেয় তাহলে আপনি কি দিবেন? আপনার পজিশনটা চেঞ্জ করার জন্য আপনি মেডিসিন ব্যবহার করছেন। যদি মাথা উপরের দিকে থাকে তাহলে লক্ষণগুলো নিয়ে তাকে হয় পালসিটিলা দিন, সিমিসিফোগা দিন, যাই দিন না কেন। অথবা 11th আওয়ারে তার পেইনটা 100% নিচ্ছে না, ফলস পেইন হচ্ছে, কখনো পেইন আসছে, কখনো আসছে না, কখনো থেমে আসছে, ইউট্রাসটা খুলছে না। আসলে এই জায়গাটাতে আপনি মেডিসিন দিতে পারেন। প্রেগনেন্সি অবস্থায় কনস্টিটিউশন থাকলে দিতে পারেন, বমি ভাব থাকলে দিতে পারেন, ভার্টিগো থাকলে দিতে পারেন, এনিমিয়া থাকলে দিতে পারেন। আপনি সেখানে আসলে লক্ষণ সাদৃশ্য, কিন্তু ইজি ডেলিভারির জন্য 3 মাস, 4 মাস, 5 মাস, 7 মাস, 10 মাস এমন কোনো রুলস নাই। হ্যাঁ, আপনি তাকে তত্ত্বাবধানে রাখতে পারেন, কিন্তু ইজি ডেলিভারির জন্য আপনাকে এই মাস থেকেই থাকতে হবে এমন কোনো রুলস নাই। তাহলে আপনি নর্মাল ডেলিভারিতে কি দিতে পারেন? এই জায়গাটাতে সিমিসিফোগার, পালসিটিলা, যেটা বললাম যত ব্যথা তত স্ট্রাপ, যত ব্যথা, এই ব্যথার জায়গায় যদি আপনি আসেন তাহলে ফলস পেইন নিয়ে আপনি প্রথমত মাথায় রাখুন পালসকে। কিভাবে প্রথমত বললাম? মেডিসিনের আঙ্গিকে নয় যে প্রথম মেডিসিন পালসকে রাখতে হবে, নো, এই জায়গাটাতে নয়। প্রথমত মাথায় রাখুন পালসকে ব্যথার দিক থেকে, দ্বিতীয়ত রাখুন সিমিসিফোগাকে। পালসিটিলার রোগীগুলো আপনাকে নিজের ইচ্ছায় বলবে ডাক্তার আমি মরে গেলাম, আমার প্রচন্ড পেইন হচ্ছে। কিন্তু আমরা সিমিসিফোগার একটা কথা শুনেছিলাম যে যত ব্যথা, তার মানে মাথার মধ্যে আমার সেটআপ রয়ে গেল যে প্রচন্ড পেইন হতে পারে। আসলে কি তাই না? শেষ মুহূর্তে যদি পেইনটা দেখেন, পালসিটিলার রোগী বলবে ভাই আমার বাঁচান, ডাক্তার আমার বাঁচান, ওরে বউ আমার বাঁচা, আমি মরে গেলাম, তাড়াতাড়ি আমার ওষুধ দিয়ে আমার সিজার করা, আমার ডেলিভারি করা, তাড়াতাড়ি করা, আমি ব্যথায় মরে গেলাম। ডাক্তারের কাছে ওষুধ চেয়ে নিবে, ডাক্তারের কাছে নিজের কষ্টের কথাগুলো অকাতরে বর্ণনা করবে পালসিটিলা। তাহলে ব্যথার দিক থেকে, বর্ণনা করার দিক থেকে পালসিটিলা এগিয়ে। যদি তাকে জিজ্ঞাসা করা লাগে আপনার কি ব্যথা হচ্ছে, সিমিসিফোগা কিন্তু তখন উত্তর দেয় হ্যাঁ আমার ব্যথাটা আছে, সামনে থেকে পেছনের দিকে যাচ্ছে, ব্যথা আসছে যাচ্ছে, বা ব্যথা কমপ্লিট হচ্ছে না। তাহলে সেখানে ব্যথার তুলনায় আপনি যদি তাকান তার দিকে, তাহলে অবশ্যই পালসিটিলা এগিয়ে, তারপরে সিমিসিফোগা।
তাহলে সিমিসিফুগা রোগী কি বললো ব্যথার দিক থেকে, যে আমার ব্যথাটা আছে ততটা নয় যতটা পালসিকলা হাউমাউ করে কান্না করে, আসলে সে দৃষ্টি আকর্ষণের জন্য কান্না করে। তাহলে সেখানে আমরা পালসকে যেমন চিন্তা করছি, সেখানে আমরা সিমিসিফুগাকেও চিন্তা করছি। এবং আমরা প্রেগনেন্সি অবস্থাতেও দেখেছি সিমিসিফুগার একটা দারুণ জায়গা। আমরা বমি বমি ভাব, কলসিকাম, ইপিকা, ফসফরাস, আর্সেনিক, অ্যালব, নাক্স, লাইকোপোডিয়াম, হ্যাঁ, অনেক কিছু চিন্তা করে থাকি, অনেক মেডিসিনকে চিন্তা করে থাকি। কিন্তু আমরা যদি দেখি প্রেগনেন্সি অবস্থায় অনেকে অনিদ্রায় ভোগে, যেগুলো রোগ আসে প্রেগনেন্সি অবস্থায় অধিকাংশই একুইট কেস, আফটার ডেলিভারি এগুলো সব ঠিক হয়ে যায়। কিছু ক্ষেত্রে সেই রোগগুলোকে দীর্ঘদিন তাকে সাফার করতে হয়, সেখানে আপনি তাকে ধাতুগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে মেডিসিন দিতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন ডেলিভারি পরে অনেকগুলো রোগ লক্ষণ তার বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে যদি গর্ভ অবস্থায় আপনি বমি বমি ভাব, গর্ভ অবস্থায় যদি আপনি অনিদ্রা খুঁজে পান, গর্ভ অবস্থায় যদি আপনি অ্যাবর্শন পেইন খুঁজে পান, যেটা সঞ্চালিত হচ্ছে, এই যে বললাম ফ্রন্ট টু হিপে চলে যাচ্ছে, তাহলে সেখানে আপনি সিমিসিফুগাকে চিন্তা করবেন। সংযুক্ত যদি দেখেন তার সারা শরীর কাঁপছে, তাহলে সেখানে অবশ্যই সিমিসিফুগা, একটু রিসিমোসা খুব ভালো একটা মেডিসিন। এছাড়াও আমরা কিন্তু মাথা ব্যথাতে অনেক সময় সিমিসিফুগাকে চিন্তা করি না। মাথা ব্যথাতেও কিন্তু সিমিসিফুগা ভালো কাজ করে। কখন? আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে এদের যেন মাসিক সংক্রান্ত রোগ লক্ষণের সাথে সবকিছু অ্যাগ্রাভেশন হয়। যদি রুগী বলে যে আমার মাসিক স্রাবটা ক্লিয়ার নয়, মাসিক স্রাবটা অনিয়মিত, সাথে আমার বাত ব্যথা সংযুক্ত, তাহলে সেখানে আপনি একটু রিসিমোসাকে চিন্তা করতে পারেন। এখানেও কিন্তু একটা দারুণ মেডিসিন আমাদের একটু রিসিমোসা। এছাড়াও আমরা আরেকটা জায়গায় বলেছিলাম যে তার যদি হৃদযন্ত্রের কোনো রোগ লক্ষণ খুঁজে পান, বিশেষ করে পেইনটা যদি খুঁজে পান, দেখুন অনেকে এই জায়গাটাতে আমরা অনেকেই ভুল করে থাকি। অনেকেই এজিডিটি জনিত পেইন, অনেকেই মানে হার্টের ত্রুটিজনিত পেইন হিসেবে উল্লেখ করে থাকেন। দেখুন, যে রুগী যা তাকে তাই দেওয়াটাই উত্তম। যদি রুগীটার এসিডিটি প্রবলেম থেকে থাকে, তাহলে সেখানে কিন্তু তাকে চিন্তা করবেন ডিজিটালিস নয়, তাকে চিন্তা করবেন যে যে কারণে হচ্ছে। আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি আমরা শুধুমাত্র কারণ খুঁজবো। মেডিসিনের লক্ষণ দিয়ে যদি আপনি সিলেকশন করেন, তাহলে আপনি কিন্তু খেই হারিয়ে ফেলবেন। সাদৃশ্য নীতি বলতে মেডিসিনের লক্ষণটাকেই আমরা কিন্তু বুঝে থাকি। শুধু মেডিসিন যেটা আপনাকে উৎপন্ন করছে রোগীর মধ্যে পাইলেই সেটা আমরা দিচ্ছি, সাথে সংযুক্ত রাখতে হবে। শুরুতে যেটা বললাম যে আপনি আপনার আওতাধীন এবং প্রত্যেকটা কাজের যে কারণ আছে, পেইনটা কেন হচ্ছে, এসিডিটি পেইন হলে সেখানে সেই জাতীয় মেডিসিন গুলো খুঁজুন। কার্ডিয়াক কোনো সমস্যা জনিত কারণে যদি পেইন হয়, তাহলে সেখানে আপনি সেই জাতীয় মেডিসিন গুলো খুঁজুন। সেখানে আপনি ল্যাকেসিস হতে পারে, নেজা হতে পারে, রেনানকুলাস বালবাসাস হতে পারে, হ্যাঁ, সিমিসিফুগা হতে পারে। দেখুন সিমিসিফুগার আর একটা দারুণ জায়গা হার্টের, যেটা বললাম এদের হার্টবিটটা মাঝে মাঝে থেমে হয়, ড্রপ দেয়, হ্যাঁ, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। রুগী ভাবে এই বুঝি আমার জীবনটা শেষ হয়ে গেল। তাহলে সেখানেও কিন্তু আমরা একটু রিসিমোসাকেও চিন্তা করতে পারি। তো যাই হোক, 10টা পর্যন্ত আলোচনা করতে চেয়েছিলাম, সবাই মিলে 10টা 7 বেজে গেছে। এই অগুছালো, সরি 8টা পর্যন্ত আলোচনা করতে চেয়েছিলাম, 8টা 7 বেজে গেছে। এই আমার অগুলো আছে, আমাদের 3 জনের অগোছালো আলোচনা। আমি জানি না কতটুকু মানে দিতে পারলাম আমরা 3 জন, আর কতটুকু আপনারা নিতে পারলেন জানি না। তো ধন্যবাদ সবাইকে। তো আমার মনে হয় ফারজানা ম্যাম, ফাররা যদি কথা বলতে চান তাহলে অবশ্যই কন্টিনিউ করবেন। ফারজানা ম্যাম। জি স্যার। স্যার অগোছালো বলতে এই মেডিসিনটাকে একদম ঝালাপোড়া করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কারো না বুঝার নাই, তারপরেও কারো কিছু জানা থাকলে বলতে পারেন। আর আমাদের জাহাঙ্গীর স্যার যদি সমাপ্তিটা দিতেন ভালো হতো। আপনি কি আছেন? জাহাঙ্গীর স্যার কি অনলাইনে আছেন নাকি রোগী দেখছেন না? নাজমুল স্যার, স্যার উনি মনে হয় রোগী দেখছেন। ওনাকে আর ডিস্টার্ব না করে সেটাই ভালো হবে। শেষ করে দিচ্ছে। আচ্ছা লাইলা ম্যাম, আপনি হাত তুলছেন, কিছু কি জিজ্ঞেস করবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ক্লাসটা কি মানে আজকে থেকেই শুরু হলো না আগেও হয়েছিল? আগে হয়েছিল, অনেক হয়েছে ম্যাম। কি আমাদের
গ্রুপে তো আছেন মনে হয়, পরিচিত মুখ। হ্যাঁ, মানে এটা কি তাহলে প্রত্যেক বৃহস্পতিবারে শুধু একদিন হবে নাকি আরো হয়? আমি আজকেই না প্রথম এটা ঢুকলাম। এটা প্রত্যেক বৃহস্পতিবার না, আমাদের স্যার জানাই দিবেন, একদিন আগে জানাই দিবেন যে কি ক্লাস হবে, কয়টা বাজে হবে, সেই হিসাবে ও আপনাদেরকে আচ্ছা আচ্ছা জানাই আচ্ছা দিবেন। আচ্ছা, কোনো আমি আজকে শিডিউল প্রথম। নেই। ঠিক আছে, থাকবেন অবশ্যই। আচ্ছা, আমরা ক্লাসটা আজকে শেষ করে দিচ্ছি। সবাই অবশ্যই উপকৃত হয়েছেন। কারো কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো মনে হয় কিছু জানার নেই, স্যার তাহলে শেষ করে দিচ্ছি। জি জি জি। ওকে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনিও ভালো থাকবেন স্যার, আমিও বেরোবো, বাসার দিকে যাবো স্যার। এরপরে হাত ভাঙা সবাই খেলার তাহলে নেই বের স্যার? হন। স্যার কালকে আপনাকে নক দিতে চাইলাম, ওই পুরনো রোগী একজন আসছিল, পরে দেখেছি গ্রুপে আপনি আধা ঘন্টা নিয়ে ডিস্টার্ব করিনি এই জন্য। সবাই তাহলে বের হই আমরা। আল্লাহ হাফেজ সবাইকে। এই ফারজানা ম্যাম, ফারজানা ম্যাম বের হয়েছেন?